স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা, চট্টগ্রামে লাখো মানুষের জশ্নে জুলুস। এই সরকারের অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত, বললেন মির্জা ফখরুল। ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক, আনা হচ্ছে ঢাকায়। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। 570 সালের এই দিনে অর্থাৎ 12 রবিউল আউয়াল আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে তিনি জন্ম নিয়েছিলেন। 662 সালের এই দিনেই তিনি ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা দিনটি পালন করে। বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা 11টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ হতে জশ্নে জুলুস বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মহানবীর জন্মদিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভালোভাবে দেশ চলুক, দেশে মানুষ শান্তিতে থাকুক, মাজারগুলা যেন ভাঙা না হয়। ওলি আল্লাহর দেশ এই দেশ বাংলাদেশ, আমরা চাই শান্তি, আমরা অশান্তি চাই না। নবীজির জন্মদিন উপলক্ষে এই দেশে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করুক, এই দেশে রহমত বরকত নাজির হোক। যথাযোগ্য মর্যাদায় রাজধানীর পাশাপাশি সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুস হয়েছে। এবারও এতে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। নগরীর 16 শহর জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এই জুলুসকে ঘিরে উৎসবের নগরের রূপ নেয় চট্টগ্রাম। এতে নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের পীর আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুস বের হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল আবেদি। সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজশাহী মহানগরীতে জশ্নে জুলুস বের হয়। দিনাজপুরে একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। নতুন রাজনৈতিক দল তৈরির প্রস্তাবনা কিংবা অন্তর্বর্তী সরকারের অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে আলোচনা সভায় বক্তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নানা ইতিবাচক দিক তুলে ধরে বলেন, এরকম সংসদে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংসদরা। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলন নষ্ট করতে চক্রান্ত শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা কাজ করছে? যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রশাসনে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 মাসের মধ্যে সুপারিশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে বঞ্চিতদের জন্য এই তালিকা করা হবে।
সচিব বলেন, যাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কর্মক্ষম থাকলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে বঞ্চিত ও নিপীড়িত ২৫০০ কর্মকর্তার তালিকা জমা পড়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব। আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, একটা দাবি। আমার এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে, এখানে নেগেটিভ কিছু নাই। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এই ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের A8 ব্লকের বাসিন্দা নুরুল বশর। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে 2টি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। এই 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। দর্শক, শিরোনামেই জানাচ্ছিলাম, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে। আজ ভোর 6টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে আটক করা হয়। তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মোজাম্মেল বাবু ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক, আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। তাদের সঙ্গে ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকেও আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ঢাকায় আনা হচ্ছে। এদিকে গত রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছে পুলিশের এলিট বাহিনীটি। গত 5 আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা এক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি 2008, 2014 ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিভিন্ন মামলায় একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার চায় শহীদ মুগ্ধর পরিবার। সন্তান হারানোর বেদনা বয়ে বেড়ানো মুগ্ধর বাবা দীপ্ত টিভিকে জানান, গণ আন্দোলনে ছেলে শহীদ হয়েছে, এটা তার কাছে গর্বের। তবে এমন মৃত্যু কারো কাম্য নয়। সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখ। ছিলেন ভ্রমণ পিপাসু, প্রকৃতি প্রেমী, পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে পছন্দ করতেন পাহাড় থেকে সমুদ্রে। কিন্তু সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 18 জুলাই সবকিছুর অবসান হয়। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের পানি পান করানোর সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ভ্রমণ পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ। টিয়ার গ্যাসের ঝাঁজে জ্বলতে থাকা চোখ টি শার্টের হাতা দিয়ে মুছতে মুছতে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু হঠাৎ একটি বুলেট মাথায় লাগায় মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ব্যবসা অনুষদের এই শিক্ষার্থী। মুগ্ধকে হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে তার পরিবার। তবে মানুষের জন্য কাজ করতে গিয়ে সন্তানের মৃত্যুতে গর্ববোধ করেন মুগ্ধর বাবা। ছোটবেলার বিভিন্ন কর্মকাণ্ড এগুলি আমার তাড়া করে বেড়ায়, অনেক সময় নিজেরা ঠিক রাখতে পারি না। আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, এই হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি। মানুষের তো মৃত্যু 2 দিন আগের পরে হবেই। ও তো এই বাংলাদেশ নাম যতদিন থাকবে ওর এটা ততদিন মনে রাখবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। এই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ও শুধু আমার ভাই ছিল না, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বলতে গেলেও আমার বডির হাফ পার্ট ছিল। যতদিন না পর্যন্ত
আমার সকল আহত এবং শহীদ ভাই বোনদের কষ্টের অংশীদারিত্ব না হতে পারছি ততদিন পর্যন্ত আসলে আমি শান্তি পাচ্ছি না। মুগ্ধকে প্রতি মুহূর্তে মনে পড়ে তার বড় ভাইয়ের জীবন দিয়ে মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছেন মুগ্ধ, সে পথেই হাঁটতে চান তিনি। মানবিকতা যেটা মুগ্ধ আপনাদেরকেও দেখিয়ে দিয়ে গিয়েছে, আমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে, মুগ্ধকে আমরা আসলে প্রতি পদে পদে আমরা মিস করব। এভাবে আর কখনো যাতে আর একটি প্রাণও না যায় সেই প্রত্যাশা মুগ্ধর পরিবারের। মুগ্ধসহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারানো সকলের হত্যার বিচার চান তারা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা বিশ্বেই আবহাওয়া পরিস্থিতি বিরূপ আকার ধারণ করছে। ৭৫ বছরের মধ্যে চীনে শক্তিশালী টাইফুন আঘাত এনেছে। স্থানীয় সময় সোমবার চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়ে টাইফুন বেবিনকা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হানে। রোববার রাত থেকেই সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়। বন্ধ রাখা হয়েছে শহরের বেশ কিছু রেলওয়ে সেবাও। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত এনেছিল। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে ক্যাটাগরি ৪ মাত্রার সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। এর আগে ইয়াগি ফিলিপিন্সে তাণ্ডব চালায়। চীন থেকে ঝড়টি ভিয়েতনাম ও মিয়ানমারে আঘাত হানে। এদিকে টানা ভারী বৃষ্টিতে জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। খেলার খবর। স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্স। বাংলাদেশের বক্সার আব্দুল মোতালিবকে হারান যুক্তরাজ্যের এই তারকা বক্সার। যমুনা ফিউচার পার্কে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বিপিবিএস-এর চেয়ারম্যান আসাদুজ্জামান এবং সুপার হিউম্যান খ্যাত ডক্টর ইউরি বজ মনি সহ অতিথিরা। মূলত বন্যার্তদের সহায়তায় রবিবার একদিনের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 10টি বক্সিং ইভেন্টের মধ্যে বাকি 9টিতে তানজিল, শিমুল মিয়া, সাথী আক্তার, নাসিম আহমেদ, সাবিউল ইসলাম, সালমান, জুই, লিমা, হাসান শিকদার ও জাওয়াদ হোসেন জয় পেয়েছেন। ভাইরাসে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছেন না আল নাসর। ইরাকের ক্লাব আল সত্তার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে খেলার পর সৌদি আরবে ফিরে শুক্রবার সৌদি লিগে আল আহলির বিপক্ষে খেলেছেন আল নাসরের হয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সত্তার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেও CR7-কে থেমে যেতে হয়েছে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায়। আল নাসরের পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের চিকিৎসকের পরামর্শে বাসায় থাকতে হচ্ছে তাদের অধিনায়ককে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে এই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা, চট্টগ্রামে লাখো মানুষের জশ্নে জুলুস। এই সরকারের অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত, বললেন মির্জা ফখরুল। ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক, আনা হচ্ছে ঢাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো 4টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।